সবাইকে স্বাগত জানাচ্ছি উদ্ভাবকের দেশে প্রথা ভেঙে মানুষের পাশে। এই পর্বে আমরা কথা বলবো মিড ডে মিল আর আমার স্বপ্ন আমার স্কুল, এই দুটি বিষয় নিয়ে। স্টুডিওতে আছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গিয়াসউদ্দিন আহমেদ, আছেন A2I এর পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী, আর দর্শক আপনারা আছেন। স্কুলের বাচ্চারা এখানে আছেন, তারা কেমন স্কুল চাচ্ছে? স্কুলটা ভালো চাই, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক চাই। আমি মনে করি যে অন্য স্কুলের মতো এরকম একটা সবুজ হোক, কারণ সবুজ পরিবেশে থাকলে পড়াশোনাটা অনেক ভালো হয়। আমরা নোয়াখালীর সুবর্ণচরে সেখানকার স্কুলের একটা গল্প দেখি। একটা ডিম, একটু সবজি বা ডাল, হাতের কাছে যা পান তাই দিয়ে ছেলের জন্য টিফিন বানিয়ে ফেলেন সবিতা রানী। ঘরে তৈরি সামান্য এই খাবারটুকু যে অর্ণবের জন্য দরকার, আগে না জানলেও এখন সবিতা রানী সেটা জানেন, আর জানেন এখানকার সব মায়েরা। নোয়াখালী সুবর্ণচরের স্কুলগামী সব শিক্ষার্থীর হাতেই বইয়ের সাথে শোভা পায় টিফিন বাটি। এখানে স্কুলের প্রতিটি শিশু দুপুরের খাবারটার সঙ্গে করে স্কুলে যায়। একটি দুটি স্কুল বা 1-200 শিক্ষার্থী নয়, সুবর্ণচরের 90টি স্কুলের মোট 17,340 জন শিক্ষার্থী প্রতিদিন বাড়ির তৈরি খাবার নিয়ে স্কুলে যায়, আর তাদের স্লোগান দুপুরের খাবার স্কুলে খাবো, রোগ মুক্ত জীবন করব। একসময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চেষ্টা করেও যে উদ্যোগ বাস্তবায়ন করতে পারেনি, সেটাই অন্তত একটি উপজেলায় করে দেখিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হারুনুর রশিদ। 2015 সালের 30 এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার হিসাবে এই সুবর্ণচর যোগদান করি। তো যোগদানের পর থেকেই আমি বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করি। তো পরিদর্শনের এক পর্যায়ে দেখা গেল যে দুপুরের পরে বা স্কুলের শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রে তারা রেসপন্স কম করে, তারা বিভিন্ন সমস্যায়, স্বাস্থ্যগত সমস্যায় ভোগে। দুপুরে ম্যাক্সিমাম শিক্ষার্থীরা না খেয়ে থাকে। তো ক্ষুধার্তরাই একমাত্র কারণ হিসেবে আমি চিহ্নিত করলাম। তো প্রাথমিকভাবে আমরা যে চিন্তাটা করেছিলাম যে কোনোভাবে সরকারি অথবা কোনো ব্যক্তিগত অনুদান নিয়ে এটা করা যায় কিনা, তো পরবর্তীতে আমরা দেখলাম যে আসলে এটা অবশ্য সাস্টেইন হবে না। এটাকে চালু করার জন্য আমরা বিভিন্ন স্কুলে মা সমাবেশ, অভিভাবক সমাবেশ, শিক্ষার্থী সমাবেশ, ম্যানেজিং কমিটি সমাবেশ, এইভাবে এক এক করে সকল শ্রেণী পেশার মানুষকে আমরা এই মিড ডে মিলের কনসেপ্টটা তাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এবং আমরা এক পর্যায়ে যারা শিক্ষার্থী আছে সকল শিক্ষার্থীদের বাবা মাকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে তাদের সন্তানদের সুস্থ দেহে, নিরোগ দেহে পড়াশোনা করানোর জন্য দুপুরের খাবারটা অত্যাবশ্যক। দুপুরের খাবার স্কুলে পাঠিয়ে দিই। আমি একজন অভিভাবক হিসেবে আমি নিশ্চিন্তে থাকি। আমার ছেলে আগে দুষ্টামি করতো, অসুস্থ হয়ে যেত, এখন স্কুলে দুপুরের খাবার স্কুলে দিয়ে দিই, এখন সুস্থ আছে। অথচ মাত্র 2 বছর আগেও এই শিক্ষার্থীরা দুপুরের পর স্কুল পালাতো কিংবা অস্বাস্থ্যকর ভাজা পোড়া খেয়ে অসুস্থ হতো। মিড ডে মিল চালু হওয়ার আগে বাচ্চারা ক্ষুধা যন্ত্রণায় বিরতির পরে চলে যেত বাড়িতে। বাচ্চারা একজন যখন খাবার আনে না, বাকিরা ওদের সাথে শেয়ারিং করে, এতে বাচ্চাদের সামাজিক মূল্যবোধ বৃদ্ধি পাচ্ছে। সুবর্ণচরের স্কুলগুলোর প্রতিটি শিশু এখন উৎফুল্ল, প্রাণবন্ত। কমে গেছে শিক্ষার্থীদের ঝরে পড়ার হারও। আগে
যখন আমরা দুপুরের খাবার স্কুল আনতাম না তখন আমাদের খুব ক্ষুধা লাগতো। আগে আমরা যখন খাবার আনতাম না তখন মনে হতো যে আমরা বাসায় গিয়ে খেয়ে আসি, ক্ষুধাও লাগতো বেশি। আমরা এখন স্কুলে ভাত আনার কারণে আমরা খুব খেয়ে আমরা পড়ায় মনোযোগী হচ্ছি। এমন উদ্যোগ যদি দেশের সব উপজেলায় বাস্তবায়ন করা যেত, তাহলে একটি সুস্থ, সবল, মেধাবী প্রজন্ম পেত বাংলাদেশ। অভিনন্দন হারুনুর রশিদ, আপনার খুবই চমৎকার একটা উদ্ভাবনী আমরা সেটা দেখলাম। এরকম একটি আয়োজনে এসে আপনার কেমন লাগছে ছোট্ট করে বলেন। আমাদের যে গণ্ডি, আমাদের যে বৃত্তের বাইরে যে আমরা কাজ করলে তার যে একটা মূল্যায়ন, তা আসলে সঠিক প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে। চিন্তাটার পিছনে কি কোনো গল্প আছে? 2041 সালের যে উন্নত বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, উন্নত বাংলাদেশের নাগরিক যারা হতে যাচ্ছে তাদেরকে আসলে আমরা কিভাবে তৈরি করতে যাচ্ছি। প্রাথমিক বিদ্যালয়ে আজকে যারা পড়াশোনা করছে তারা নিঃসন্দেহে আগামী দিনে আমাদের দেশকে নেতৃত্ব দেবে। তো সেই নেতৃত্ব দানকারী সেই জনগোষ্ঠীকে আমরা কিভাবে বড় করছি, তারা সুস্থ আছে কিনা, তারা সবল আছে কিনা, তাদের যে পড়াশোনার পরিবেশ সেটা মনোমুগ্ধকর কিনা, আনন্দময় কিনা, তো এই বিষয়গুলো আমাদের মাথায় চিন্তায় আসে। তো এই চিন্তা থেকে কাজ করার একটা ইন্সপিরেশন চলে আসে। বাচ্চাদের খাবারটা নিয়ে আসতে হবে, সেটার পেছনে কি ছোট্ট কোনো যে মায়ের হাতের খাবার এর তো আসলে বিকল্প না, এটা সবচেয়ে ভালো খাবার। তো এটা যদি আমরা নিশ্চিত করতে পারি যে আমরা কোনো ডোনেশন নেব না, কারোর কোনো সহযোগিতা নেব না, সরকারি কোনো বরাদ্দও থাকবে না, তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? আমরা একটা স্লোগান ঠিক করলাম, আমরা সকল পরিষদের সকল অফিসারদেরকে নিয়ে ব্রেইন স্টর্মিং করে যে যুগসই একটা স্লোগান দেব, যে স্লোগানটা ধারণ করবে এবং ওই স্লোগানটাই উজ্জীবিত করবে এই বিষয়টাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে। উজ্জীবনের জন্য একটি স্লোগান, তারপরে বাড়িতে বাড়িতে গিয়ে উঠান বৈঠক এবং মায়েদেরকে উদ্বুদ্ধ করা, এবং তার ফলশ্রুতিতে আপনার একটা সফল স্কুল বা সফল একটা উদ্ভাবনী। এই যে কথাটা উনি বলছেন যে এখন তো মিড ডে মিলের ঠিক এটা পাইলটিং না, অনেকগুলো স্কুলেই এরকম হয় যে হট মিলের বাইরে ওনার যে উদ্ভাবনী, উনি যেটা বলেছেন যে এটা ছড়িয়ে দিতে চান। 97-98 সালে আসলে শিক্ষার বিনিময়ে খাদ্য একটি কার্যক্রম চলছিল, কিন্তু সেখানে ডিলার নিয়োগ করে এটা করা হতো, কিন্তু সেখানে অনেক চুরি এবং অনেক লিকেজ থাকাতে এই প্রোগ্রামটা বন্ধ হয়ে 10 সাল থেকে আবার নতুন করে WFP ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম যশোরে এটি চালু করে, যে বিস্কুট দিয়ে বাচ্চাদের একটা পুষ্টিমান সমৃদ্ধ 75 গ্রাম বিস্কুট দিয়ে চালু করে। পরে এটাও দেখলাম যে এটি সাকসেসফুল হচ্ছে। ওইটাও বাচ্চারা বলে ড্রাই সামথিং, একই বিস্কুট খেতে ভালো লাগে না। তো পরবর্তীতে আমরা 10 সাল থেকে একটি প্রোগ্রাম দারিদ্র্যপীড়িত এলাকায় স্কুল ফিডিং একটি প্রকল্প নিই মন্ত্রণালয়ের পক্ষ থেকে। 93টি উপজেলায় বর্তমানে এইটি চালু আছে বিস্কুট ফিডিং। দুপুরে ওই যে 75 গ্রাম বিস্কুট দিচ্ছি। এর পাশাপাশি আমরা একটি পাইলট প্রোগ্রাম হাতে নিয়েছি বরগুনা জেলার বামনা উপজেলায় 4টি ইউনিয়নে প্রায় 12,000 স্কুল ছাত্রছাত্রী এই দুপুরের খাবারের অ্যারেঞ্জ করা হচ্ছে 13 জুলাই থেকে। আর জামালপুর জেলার ইসলামপুর উপজেলার 2টি ইউনিয়নে, সেখানে 8,000, মোট 20,000 বাচ্চাকে আমরা এই 3 বছর ধরে এটি চলছে। সেখানে মা যারা অসহায় দরিদ্র বিধবা মাদেরকে সে হোমস্টেড গার্ডেনিং ট্রেনিং দিয়ে তাদেরকে ভেজিটেবল, কেউ মুরগি পালন করছে, সেখানে ডিম ওই স্কুলে সাপ্লাই দিচ্ছে, দিয়ে সেখানে দুপুরের খাবারটার পরিবর্তন আনা হচ্ছে। 2 দিন খিচুড়ি দিল, একদিন বিস্কুট দিল, একদিন কলা, ডিম, দুধ, বিভিন্ন খাবারের একটু বৈচিত্র্য আনা হয়েছে। সরকার মাননীয় প্রধানমন্ত্রীও চাচ্ছে পার্টিসিপেটর লোকাল মানে কমিটমেন্ট, ওনারশিপ, এবং তারা যাতে পার্টিসিপেট করে সেই ক্ষেত্রে সরকার এগিয়ে আসবে, সরকার পলিসি দিবে এবং সেই পলিসি অনুসারে চলবে। আনি চৌধুরীর কাছে আমি যেতে চাই, এটিওয়াই প্রকল্পের পলিসি অ্যাডভাইজার। বেশ কয়েকটি বিশেষ দিক আছে। একটি হচ্ছে যে উনি একটি চেতনা থেকে তাড়িত হয়েছেন। উনি একটা স্কুলে গেছেন, উনি একটা বিষয় অবজার্ভ করেছেন এবং ওনার মাথায় একটি আইডিয়া এসছে যে সমাধান হয়তো এভাবে আসতে পারে। তো চেতনাটা এসছে ওনার কাছে, চেতনা থেকে তো আমাদের উপলব্ধির শুরু। উনি চেতনা নিয়ে বসে থাকেননি, উনি উদ্যোগ সৃষ্টি করেছেন।
তার মানে উনি, আমরা বলতে পারি যে উনি একজন অন্টারপ্রেনার, সরকারের ভেতরে একজন অন্টারপ্রেনার সৃষ্টি নিজেকে করেছেন উনি আর কি। দায়িত্বের অনেকটা বাইরে এসে, অনেকটা প্রথা ভেঙে, ইউএনওর হয়তো এই দায়িত্ব না, উনি কিন্তু আইডিয়াটা একলা মাথা থেকে আসলেও চ্যালেঞ্জটা কিন্তু উনি শেয়ার করেছেন সবার সাথে। আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ উদ্ভাবন যেটা এসছে, উনি কমিউনিটিকে ইনভলভ করেছেন। সরকারি কর্মকর্তা অনেক ক্ষেত্রে কমিউনিটির উপরে নির্ভর করেন না, উনি মনে করেন যে সরকার করবে। চেতনা থেকে, ওনার নিজের চেতনা থেকে উদ্যোগ থেকে প্রেরণা সৃষ্টি, টিম ওয়ার্ক, এবং সেটা এখন যেটা আমরা অতিরিক্ত সচিব মহোদয়ের কাছ থেকে জানতে পারলাম, সেটা এখন পলিসির দিকে যাচ্ছে। বেনিফিটের জায়গায় আপনি আর ইউনিকনেস কি দেখছেন? বাচ্চাদের যে বেনিফিট, মানে যেটা তো অনেক ক্ষেত্রে আমরা চিন্তাই করি না। আমরা ধরে নিই তারা স্কুলে আসবে, স্কুলে হচ্ছে জ্ঞানের জায়গা, এখানে খাবার ব্যাপারটা অনেকটাই বলবো, কিন্তু তারা যে না খেয়ে আসছে বা দুপুরবেলা অভুক্ত থাকছে, এবং সেটা যে তাদের ওই জ্ঞান চর্চাকে আসলে ব্যাহত করছে, সেটা আমরা চিন্তা করি না, যেটা উনি চিন্তা করেছেন। এই যে বাচ্চাদের ভেতরে টিম ওয়ার্ক, কোলাবোরেশনের বিষয়টি কোনো কারিকুলাম না, উনি খাবার শেয়ারিং এর মাধ্যমে করে ফেলেছেন। শেষ মন্তব্য যদি একটু করেন। আসলে এই এখন যেটা শিখবে, এটাই তো তার বাস্তব লাইফে, ব্যক্তি লাইফে প্রয়োগ করবে। সে কিন্তু এর মাধ্যমে শেয়ারিং করা শিখে, অর্থাৎ সবাইকে বিলিয়ে দেওয়া শিখে। সে কিন্তু খাবার মানে হাত পেতে নিতে শিখে না, বরঞ্চ দিতে শিখে। এটা কিন্তু আমাদের সামাজিক একটা বিশাল একটা শিক্ষা। অসাধারণ, অনেক ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। আমাদের বিরতির পরে আমাদের সঙ্গে এসে যুক্ত হবেন কুলাউড়ার উপজেলা শিক্ষা অফিসার শরীফুল ইসলাম। একটা ছোট্ট বিরতি। হ্যাঁ, এইটা এই যে ওইটা ওইখানে রাখো, এইটা নামাও, এইটা ধরো তো। বদলি হলে তো হলে, তাও আবার গ্রামে। মেয়েটার কথা কি একটু চিন্তা করলে না? এখানকার স্কুলে কি আর পড়াশোনা হয়? বাবা, ওই তারাটার নাম কি? ওটার নাম শুকতারা, সবচেয়ে উজ্জ্বল। ও, ওই তারাগুলো দেখতে এত ঘোলা কেন বাবা? মনে হয় একটু মেঘ করেছে মা। ওটাই তো ছায়াপথ, ইংরেজিতে বলে মিল্কি ওয়ে। কি নাম তোমার? কিভাবে জানলে এত কিছু? আমি পারুল, আমাদের স্কুলেই তো শেখায়। এভাবেই দুর্দান্ত গতিতে চলছে ডিজিটাল বাংলাদেশ করার কাজ। দেশের প্রায় 22,000 প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে এখন মাল্টিমিডিয়া ক্লাসরুমে স্টুডেন্টদের পড়ানো হয়, আর ইন্টারনেট থেকে ছবি, ভিডিও ও তথ্য নিয়ে শিক্ষকরা নিজেরাই এখন তৈরি করছে ক্লাস লেকচার। শুনুন, আপনি কি রূপপুর হাই স্কুলের অঙ্কের শিক্ষক? হ্যাঁ, আসাহার আলী বিএসসি। আমি আলফ্রেড গোমেজ। দাড়ি রেখেছো? তুমি বলে ফেললে। কি সুন্দর গ্রাম, দেখে অবাক লাগছে। আমি তো অবাক হচ্ছি তোমাকে দেখে। ছোট্ট একটা ছেলে, অঙ্কের জাদুকর, শিক্ষক বাতায়নে তোমার ক্লাস দেখে আমি মুগ্ধ। কিন্তু আপনি যেভাবে গল্প দিয়ে অঙ্ক বোঝান, সেটা তো একটা ইউনিক ব্যাপার। তাই কৌতূহল মেটাতে আমি নিজেই চলে এলাম। এবার আপনার ক্লাস ভিডিও করে শিক্ষক বাতায়নে দিব। সত্যি, এবার মনে হচ্ছে শিক্ষাই হবে দেশের সবচেয়ে বড় শক্তি। এভাবে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে ডিজিটাল বাংলাদেশ করার কাজ, আর এ লক্ষ্যে তৈরি শিক্ষক বাতায়ন, যাতে ইন্টারনেটের মাধ্যমে জমা হবে পাঠ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য, বিভিন্ন নামী স্কুলের বিচক্ষণ শিক্ষকগণের সেরা ক্লাস, যা থেকে দেশের যে কোনো স্কুলের শিক্ষকগণ তথ্য নিয়ে পড়াতে পারবেন তার স্কুলের শিক্ষার্থীদের। ডিজিটাল বাংলাদেশ, জনগণের দোরগোড়ায় সেবা। উদ্ভাবকের দেশে, প্রথা ভেঙে মানুষের পাশে। দর্শক যারা ছিলেন তারা নিশ্চয়ই জানেন যে আমরা বিরতির আগে পর্যন্ত আমরা দেখছিলাম নোয়াখালীর সুবর্ণচরের সেই উপজেলা নির্বাহী কর্মকর্তার খুবই অসাধারণ একটি উদ্ভাবনী। বিরতিতে যাবার সময় আপনাদেরকে বলে গেছি যে আরো একজন আসবেন, কিন্তু কি নিয়ে আসবেন সেটা আমরা আগে একটু পর্দায় দেখব, তারপরে ওনাকে ডেকে নিচ্ছি। না, কোনো ভিভিআই
ভিভিআইপিকে স্বাগত জানানোর জন্য নয়, না বিশেষ কোনো দিবসের রিহার্সাল। এখানে সব দিনই স্বাধীনতা দিবস বা বিজয় দিবসের মতো আনন্দের বর্ণিল। ভিভিআইপিও ওরাই। আমাদের বিদ্যালয়টা প্রজাপতির মতো রঙের ছড়াছড়ি। আমাদের পড়াশোনা অনেক ভালো লাগে, স্কুলে আসতে অনেক ভালো লাগে। বিদ্যালয়ের লাইব্রেরিতে অসংখ্য বই রয়েছে, যেটা আমাদের মেইন বইয়ের পাশাপাশি আরো মেধা বিকাশে সাহায্য করে। মৌলভীবাজারের কুলাউড়া প্রাথমিক বিদ্যালয়ের সব সময়ের ছবি এটি। এই যে রঙিন স্কুল। বিদ্যালয়ে যদি শিশুরাই না আসে, আমরা যতই ভালো পাঠদান করি না কেন, সেই শিশুদেরকে আমরা ধরে রাখতে পারবো না। তাদের মন কিন্তু একটা আকর্ষণীয় যে কোনো জিনিসের প্রতি তাদের মনটা কিন্তু আপ্লুত হয়। স্কুলটা তখন এত রঙিন বা এত সুন্দর ছিল না। আসলে আমি ভাবলাম যে এই পরিবেশটা অন্তত আকর্ষণ করতে হবে। আইডিয়াটি মূলত উপজেলা শিক্ষা অফিসার শরীফুল ইসলামের। 6% শিশুরা স্কুলে ভর্তি হতো না। যারা স্কুলে ভর্তি হতো তাদের প্রতি 10 জন একজন বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত হতো না। আমার একটি স্বপ্ন ছিল আলোকিত স্কুল তৈরি করা, যে স্কুল হবে শিশুবান্ধব, রঙিন, এবং যে স্কুলে আসার জন্য তারা মরিয়া হয়ে থাকবে। ওইটা আমাদের প্রথম কম্পোনেন্ট ছিল। কিন্তু ক্লাসরুম ব্যাপী দেওয়ার পরে শিশুরা তাদের ইচ্ছা মতো বই নিচ্ছে, তারা পড়তেছে, এতে করে তাদের পঠন দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। মতামত বক্সে তাদের মতামত দিচ্ছে, এতে করে শিশুদের মতামত দেওয়ার যে অভ্যাস সেটা গড়ে উঠছে। আমরা প্রত্যেকটি স্কুলে খুদে ডাক্তারখানা তৈরি করেছি, যেখানে তারা ডাক্তারের মতো পোশাক পরে বসে বাচ্চাদের প্রাথমিক চিকিৎসা সহ স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তাদের হাইট, উচ্চতা এবং দৃষ্টি পরীক্ষা, শ্রবণ পরীক্ষা করা হয়। এতে করে শিশুর মাঝে ডাক্তার হওয়ার যে ইচ্ছা একদিকে জন্মাচ্ছে, অন্যদিকে স্বাস্থ্যবিধি সম্পর্কে তারা সচেতন হচ্ছে। আমার স্বপ্ন আমার স্কুল নামের উদ্যোগে শরীফুল ইসলামের সঙ্গে তার সহকর্মীরা তো বটেই, অভিভাবকরাও আছেন। বাচ্চাদের চেহারা দেখলে বোঝা যায়। আগেও যখন স্কুলে যাইতাম মনে হতো যে জেলখানায় এনে ভরে আনা হয়েছে। তো বাচ্চারা খুব এনজয় করে। আমি মনে করি এটা হলো সবচেয়ে বড় লাভ। আমরা লক্ষ্য করছি অত্যন্ত সুন্দর বা সুশৃঙ্খলভাবে তারা পাঠদান দিচ্ছে, এবং বিগত দিনগুলোতে আমরা লক্ষ্য করছি স্কুলে এই A+ আসছে। আর রঙিন স্কুলের আনন্দের রং ছড়িয়ে দিতে খোদ জেলা প্রশাসন এই আইডিয়াটি বিলিয়েছেন। এখন কুলাউড়ার 192টি স্কুলের মধ্যে 185টি এ আদলে রঙিন এবং আনন্দ পাঠের তীর্থ। শরীফুল ইসলাম, সাবেক উপজেলা শিক্ষা অফিসার, মৌলভীবাজার কুলাউড়া। আপনি একটু আজকের এরকম জায়গায় এসে আমার স্বপ্ন আমার স্কুল দেখলেন। আমি নামের আগে বলছি সাবেক, মনটা খারাপ লাগছে কিনা? বাংলাদেশের প্রতিটি স্কুলের জন্য এই প্রকল্পটি চালু হোক, সেই লক্ষ্যে আমি আসলে স্বপ্ন দেখে যাচ্ছি এবং কাজ করে যাচ্ছি। সুতরাং সাবেক হই আর বর্তমান হই, সর্বক্ষেত্রে আমি আমার স্বপ্নকে নিয়ে এগিয়ে যাব। নতুন কি করছেন? আমার স্বপ্ন আমার স্কুলে একটি প্রকল্প কাজ করছিলাম, এবং মোবাইল ব্যাংকের মাধ্যমে বৃত্তি বিতরণ, এটা আমার একটা ইনোভেশন ছিল। এই দুইটা কার্যক্রমের সাথে সাথে প্রাথমিক শিক্ষা বিভাগের মাঠ পর্যায়ে ইনোভেশনকে একটা সংস্কৃতিতে রূপান্তর করার জন্য কাজ করছি। আপনি মানে হঠাৎ করে এটা কেন ভাবলেন যে আমার স্কুল, আমার স্বপ্ন আমার স্কুল? 6% শিশুরা এখনো এনরোল হচ্ছে না, ভর্তি হচ্ছে না স্কুলে। যারা ভর্তি হচ্ছে তারা সকলেই স্কুলে আসছে না, নিয়মিত আসছিল না। সেটা প্রায় 20% শিশু ছিল যারা নিয়মিত স্কুলে আসতো না। আবার যারা নিয়মিত স্কুলে আসতো তাদের প্রায় 30 থেকে 35% শিশুরা পার্টিসিপেট করতো না, অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল না। শিশু বান্ধব পরিবেশ স্কুলে না থাকার কারণে এবং পাঠদানটা আকর্ষণীয় না হওয়ার কারণে শিশুদের উপস্থিতি এবং মনোযোগ এবং অ্যাক্টিভ পার্টিসিপেশনটা নিশ্চিত করা যাচ্ছে না। উপজেলার শিক্ষা অফিসার হিসেবে এরকম একটি উদ্যোগ নিতে গিয়ে আপনি চ্যালেঞ্জের মধ্যে পড়েছেন কিনা? কোনো একটা স্কুলকে রঙিন করতে হলে, একটা স্কুলকে চাইল্ড ফ্রেন্ডলি করতে হলে কিছু অর্থের প্রয়োজন হয়। তো সেই দিক থেকে আমরা যখন পাইলটিং প্রকল্প হিসাবে 15টা স্কুলে কাজ করি, ওইসব স্কুলের কমিটির সঙ্গে বা যারা স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে যখন বসেছি, তখন স্বাভাবিক একটা বিষয় চলে এসেছে, সেটা হলো আস্থার সংকট ছিল।
তারপর গভর্নমেন্ট স্কুল, তাদের একটা চিরাচরিত প্রথাগত একটা ধারণা এবং বিশ্বাস ছিল যে গভর্নমেন্ট স্কুল গভর্নমেন্টই অনুদান দিবে, গভর্নমেন্টের মাধ্যমে উন্নয়ন হবে। সেখানে আমাদের শুধু বাচ্চাদেরকে স্কুলে পাঠানোই আমাদের দায়িত্ব। আমরা তাদেরকে সেটা বোঝাতে সক্ষম হয়েছি। সরকারি কর্মকর্তা হিসেবে আপনার সাহসটা করতে হলো যে আউট অফ দ্য বক্স আপনি বেরিয়ে সরকারি কর্মকর্তা হয়েও আপনি কাজটা করবেন। আমার ছোটবেলাটা যেমন সাধারণ ছিল, স্কুল জীবনটা অতি সাধারণ ছিল। বাংলাদেশের আরো 10-15টা স্কুলের মতো বিভিন্ন দেয়াল, বিধ্বস্ত স্কুল, আমি বড় বড় পীড়িত হয়েছি। আমি আগেও আমার জীবন থেকে উপলব্ধি করেছি যে কেন আমি স্কুলে যাইনি, বা স্কুলে কেন আমার ভালো লাগতো না, স্কুলে কি হলে ভালো লাগতো। বিভিন্ন অবজারভেশন থেকে আমি নিজের জীবন থেকে উপলব্ধি করেছি যে স্কুলকে যদি রঙিন করতে হয়, তাহলে যদি রঙিন করা যায় তাহলে হয়তো মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যাবে। প্রথাগত যে কাজ করার যে একটা অভ্যাস আমাদের, সেটা থেকে বের হয়ে আসার জন্য এটুআই যথেষ্ট হেল্প করেছে। আমি এবার একটু এটুআই এর কাছেই যাই। এটুআই এর পলিসি অ্যাডভাইজার। ট্রেনিং এ আপনারা তাদেরকে ডিজিটাইজেশন থেকে শুরু করে তাদের নিজেদের ক্যারিয়ার আরো সামনে এগিয়ে নেবার ট্রেনিং, আর তার পাশাপাশি এটা কি পাশাপাশি ট্রেনিং নাকি এটাই বেসিক আর কি এটুআই এর যে প্রথা ভেঙে তারা অন্য কিছু করবে, অন্য কিছু সার্ভ করবে? আমরা বলি যে ইররেগুলার কাজ করা যাবে, ইললিগাল কাজ করা যাবে না। ঠিক আছে, তার মানে কিছু কিছু জিনিস যেগুলো প্রথা হিসেবে চলে এসছে সেগুলো ঠিক পলিসিকে ভাঙবে না, সেগুলো কোনো ধরেন লিগ্যাল কোনো টেনেটকে ভাঙবে না, বেসিক্যালি ইললিগাল হবে না, কিন্তু কোনো দু একটা নিয়ম ভাঙা সম্ভব। তা আমরা শেখাই আমাদের ট্রেনিং এ যে যে জনগোষ্ঠীর জন্য আমরা কাজ করছি তার জুতা পায়ে দিয়ে হাঁটতে হবে কিছুদিন, এবং কোথায় কোথায় নিয়ম ভাঙলে আমার চাকরি যাবে না ওটা খুব সুচারুভাবে বুঝতে হবে। তো কাজে এখানে কিছু জাজমেন্টের ব্যাপার আছে, তো এই জিনিসগুলো আমরা চেষ্টা করি শেখাতে। গিয়াসউদ্দিন আহমেদ, আমি একটু আপনার কাছে জানতে চাই যে এটুআই যে ট্রেনিংটা দিয়েছে সেই ট্রেনিং থেকে উনি এখন একটু প্রথা ভাগেননি, ঠিক তিনি আউট অফ দ্য বক্স, এটা বললে অনেক বোধহয়। তারপরে কিন্তু আবার রিওয়ার্ডেরও জায়গা আছে। সেই রিওয়ার্ডের জায়গায় কি গভর্নমেন্ট চিন্তা করছে? অবশ্যই আমরা এই সমস্ত উদ্ভাবনের সাথে যারা জড়িত, আমরা বিদেশে প্রশিক্ষণের জন্য, বিদেশের আউটলুকিংটা বাড়ানোর জন্য এই কর্মকর্তাদের আমরা বেছে নিচ্ছি এবং বিভিন্ন দেশের অবস্থাটাও তাদের দেখিয়ে আনছি। আনিস চৌধুরী, শেষ মন্তব্য কিছু যোগ করবেন কিনা এরকম উদ্যোগগুলোর সাথে? আপনাদের আর ভাবনার নতুন কিছু আছে কিনা? আমার কাছে মনে হচ্ছে যে উপজেলা শিক্ষা কর্মকর্তা যে কাজটা শুরু করেছেন, এটা যদি শুধু একটি বাক্যে বলি, জ্ঞানটা যদি আমরা বোঝা হিসেবে না দিয়ে মজার জায়গাগুলোতে ফোকাস করি, আনন্দের জায়গায় ফোকাস করি, তাহলে জ্ঞানটা এমনি আসবে। শেষ মন্তব্য আমি একটু শুনতে চাই শরীফুল ইসলাম, যেটা বললেন আপনাদের রিওয়ার্ডের যে বিষয়টি, পুরস্কৃত করার যে বিষয়গুলো, সেটা সরকারের যে ব্যবস্থা আছে সেটার কথা বলেছেন, বিদেশে পাঠানো, উচ্চতর ট্রেনিং ইত্যাদি। প্রতিটি উদ্ভাবকের কাছে তার উদ্ভাবন বা তার সৃষ্টি সন্তানের মতো। এই উদ্যোগগুলো যদি সারা বাংলাদেশে রেপ্লিকেশন হয়, ছড়িয়ে যায়, এর মধ্যেই আমি মনে করি রিওয়ার্ড নিহিত আছে, এবং এই রিওয়ার্ডটাই আমি মনে করি সবচেয়ে বড় রিওয়ার্ড। এক একটা উদ্ভাবন তার সন্তান, এবং এই সন্তানের সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ুক। আগামী সপ্তাহে দেখা হচ্ছে উদ্ভাবকের দেশে এই আয়োজনে। থাকুন আমাদের সঙ্গে।